বা লার্নিং ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে সকল শিক্ষার্থীদের জানাই স্বাগত। আমরা আগের ক্লাস 9-এর নবম শ্রেণীর জৈবনিক প্রক্রিয়ার মধ্যে পুষ্টিটাকে শুরু করেছিলাম। তোমরা নিশ্চয়ই সকলে ভিডিওটি দেখেছো। তো এই পুষ্টির মধ্যে আমি আজকের বিষয়টায় পরে আসছি। আজকে যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে পুষ্টির প্রকারভেদ বা টাইপস অফ নিউট্রিশন। কিন্তু এই বিষয়টা আসার আগে আমরা একটু রিমাইন্ড করে নিই যে আমরা পূর্বদিনের ক্লাসে কি পড়েছিলাম। তো আগের দিনের ক্লাসে আমরা মেনলি যেগুলো পড়েছিলাম সেগুলো হচ্ছে পুষ্টির সম্পর্কে একটা সাধারণ ধারণা আমরা জেনেছিলাম। 2 নম্বর জেনেছিলাম যে পুষ্টি কয় প্রকার এবং কি কি। সেখানে উদ্ভিদ পুষ্টি, প্রাণী পুষ্টি, হলোফাইটিক, হলোজৈবিক, এই ভাগগুলো বলেছিলাম। এবং উদ্ভিদ পুষ্টির কটা পর্যায়, প্রাণী পুষ্টির কটা পর্যায়, তো সেগুলো আমরা অলরেডি বলে ফেলেছি। এবং তার সঙ্গে আমরা মনে হয় কিছুটা খাদ্য নিয়েও আলোচনা করেছিলাম, যে খাদ্য কাকে বলে বা খাদ্যের উপযোগিতাগুলো কি কি, এইগুলো আমরা আলোচনা করেছিলাম। তো যারা আগের ভিডিওটা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্কটা দিয়ে দেব। তো তোমরা নিশ্চয়ই আশা রাখবো ভিডিওটি দেখবে। এবার আমরা আজকের পাঠে ঢুকবো, সেটা হচ্ছে পুষ্টির প্রকারভেদ বা টাইপস অফ নিউট্রিশন। পুষ্টি কয় প্রকার এবং কি কি। দেখো, আমাদের তাহলে যেটা টপিক ছিল আজকে পুষ্টির প্রকারভেদ, এবং এখানে পুষ্টিকে আমি ভাগ করেছি। দেখো, একটা হচ্ছে উদ্ভিদ পুষ্টি আর একটা বলেছি প্রাণী পুষ্টি। তো আমরা আস্তে আস্তে উদ্ভিদ পুষ্টির কয় প্রকার, প্রাণী পুষ্টির কয় প্রকার, সেগুলো আস্তে আস্তে আসবো। তো প্রথমেই আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে উদ্ভিদ পুষ্টি। উদ্ভিদ পুষ্টিটাকে কি বলেছিলাম? হলোফাইটিক নিউট্রিশন। এবং প্রাণী পুষ্টিটাকে বলেছিলাম হলোজৈবিক নিউট্রিশন। আশা করছি তোমরা সবারই মনে আছে এবং সবাই পড়েছো। তো উদ্ভিদ পুষ্টি নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা সেখানে প্রথমেই জেনে নিই উদ্ভিদ পুষ্টির কটা পর্যায় ছিল। তাহলে উদ্ভিদ পুষ্টির পর্যায় ছিল দেখো দুটি। উদ্ভিদ পুষ্টির পর্যায় ছিল হচ্ছে দুটি। একটা কি বলেছিলাম? সংশ্লেষ। 1 নম্বর বলেছিলাম সংশ্লেষ। আর 2 নম্বর কি বলেছিলাম? আত্তীকরণ। সংশ্লেষ এবং আত্তীকরণ, এই দুটো ছিল আমাদের কি উদ্ভিদ পুষ্টির পর্যায়। তো এই পর্যায়ে আমরা আগের দিন আলোচনা করে ফেলেছি। আজকে আমরা মেইনলি যেটা আলোচনা করব সেটা হচ্ছে উদ্ভিদ পুষ্টির প্রকারভেদগুলো। তাহলে উদ্ভিদ পুষ্টির প্রকারভেদ যদি আমি আলোচনা করি, সেখান থেকে আমি কতগুলো টাইপ পাচ্ছি না, 1 নম্বর টাইপ যেটা আসছে সেটা হচ্ছে তোমার স্বভোজী এবং পরভোজী। 1 নম্বর হচ্ছে স্বভোজী, স্বভোজী পুষ্টি, আর একটা হচ্ছে তোমার পরভোজী পুষ্টি। স্বভোজী আর 2 নম্বর টাইপ তাহলে কি বললাম? পরভোজী। পরভোজী। তাহলে উদ্ভিদের পুষ্টিকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, স্বভোজী পুষ্টি এবং পরভোজী পুষ্টি। তাহলে স্বভোজী এবং পরভোজী যদি ভাগ করি, তাহলে স্বভোজী মানে কি? স্ব মানে নিজে নিজে, ভোজী মিন্স ভোজন করা। তাহলে যে সকল জীব নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে বা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে সক্ষম, তাদের বলা হচ্ছে স্বভোজী। মানে খাদ্যের উপর তারা অন্যের উপর নির্ভরশীল নয়, তাই সেটা বলা হচ্ছে নিজে নিজে ভোজী মিন্স ভোজন করে, তাদের স্বভোজী বলা হয়। যেমন আমরা জানি যে সকল গাছে ক্লোরোফিল থাকে বা যে সকল উদ্ভিদের মধ্যে ক্লোরোফিল থাকে, তারা কি করতে পারে? সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের খাদ্যটাই নিজেরা তৈরি করতে পারে। সো তাহলে আমি যদি আমার আশেপাশে যে গাছগুলো আছে, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, তাহলে এই গাছগুলো সবুজ বা তাদের মধ্যে ক্লোরোফিল থাকার জন্য, ক্লোরোফিল নামক রঞ্জক থাকার জন্য সবুজ রঙের হয়, তারা সালোক সংশ্লেষ ঘটাতে পারে। তাহলে সালোক সংশ্লেষ ঘটিয়ে নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে। তাহলে এরা হচ্ছে স্বভোজী। সুতরাং এখান থেকে আমি এটাই বোঝাতে চাইছি যে তারা খাদ্যের জন্য অন্যের ওপর নির্ভরশীল নয়, সুতরাং এরা হলো স্বভোজী। স্বভোজীকে ইংলিশে বলা হয় অটোট্রপিক নিউট্রিশন। অটোট্রপিক, অটোট্রপিক নিউট্রিশন, নিউট্রিশন। তাহলে উদাহরণগুলো গেল আম, জাম, কাঁঠাল, লিচু, এগুলো বা সবুজ উদ্ভিদ। তাহলে এদের উদাহরণ আমি এক কথা বলতে পারি কি? সবুজ উদ্ভিদ। সবুজ উদ্ভিদ হলো তোমার স্বভোজীর উদাহরণ। এবার যেটা আছে 2 নম্বর, স্বভোজীর মধ্যে আর কিছু বলার নেই। তাহলে সবুজ উদ্ভিদের মধ্যে তোমরা নিশ্চয়ই সবুজ উদ্ভিদের নাম অনেকগুলো লিখতে পারবে। এরপরে যেটা আছে পরভোজী। পরভোজী, পরভোজী দুটো কথা দেখো। তাহলে যে সকল উদ্ভিদ ভোজনের জন্য বা খাদ্যের জন্য
অন্য কোনো সহজীর উপর নির্ভরশীল বা অন্য কোনো জীবের উপর নির্ভরশীল, সেটা সহজীব হতে পারে বা অন্য কোনো পরভোজীও হতে পারে। তাহলে যে সকল জীব খাদ্যের জন্য অন্য কোনো জীবের উপর নির্ভরশীল তাদের বলা হচ্ছে কি পরভোজী। তাহলে ভোজনের জন্য পরের উপর নির্ভরশীল তাদের বলা হচ্ছে পরভোজী। পরভোজীকে কি বলা হচ্ছে না, ইংলিশে বলা হয় হেটেরোট্রপিক নিউট্রিশন। হেটেরোট্রপিক, হেটেরোট্রপিক নিউট্রিশন, নিউট্রিশন বা পরভোজী পুষ্টি। তাহলে এর উদাহরণ কি না, এর উদাহরণ হতে পারে তাহলে যারা মানুষ, তাহলে আমরা নিজেরাই কি, আমরা নিজেদের দেহে ক্লোরোফিল থাকে না, বা আমরা যদি এটা যদি প্রাণী হয়ে গেল তবু। এবার যদি আমি উদ্ভিদের কথাই বলি, একটা উদ্ভিদের মধ্যে স্বর্ণলতা বলে যে উদ্ভিদটা রয়েছে, স্বর্ণলতা উদ্ভিদ পরভোজী, কারণ তারা নিজেরা খাদ্য তৈরি করতে পারে না। একইভাবে আমরা যদি তোমার কি বলবো শ্বেত চন্দন দেখি, তাহলে শ্বেত চন্দন পরভোজী। অ্যাগারিকাস যেটা আমরা ব্যাঙের ছাতা বলে চিনি, তারা পরভোজী। তাহলে এইগুলোর আবার ভাগ রয়েছে। তাহলে পরভোজী পুষ্টিগুলোর বিভিন্ন টাইপস আছে, এর মধ্যে চারটে ভাগ নিয়ে আমরা পড়বো। চারটে ভাগ নিয়ে আমরা পড়বো না, 1 2 3 4। প্রথম আমরা আসি, সেটা হচ্ছে মৃতজীবী। তাহলে প্রথম ভাগ যেটা কে চারটে ভাগে ভাগ করা হয়েছে, যেটা বললাম সেটা হচ্ছে, আমি নামগুলো এখানে লিখছি না, 1 2 3 এবং 4, চারটে ভাগে ভাগ করা হয়েছে। এই চারটে ভাগ আমরা পরপর 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 দেখে যাব। তো আমি এই দিকটা মুছে দিচ্ছি, এই দিকটা মুছে দিলাম, মুছে দিয়ে আমি সামনের দিকে আগাই। উদ্ভিদ পুষ্টির প্রথম পর্যায়ে পরভোজীয় পুষ্টি, প্রথমে আমরা মৃতজীবী পুষ্টি দিয়ে শুরু করব। তাহলে 1 নম্বর পর্যায় হচ্ছে পুষ্টির পর্যায়ে, 1 নম্বর পরভোজী পর্যায় হলো না মৃতজীবী পুষ্টি। মৃতজীবী পুষ্টি, মৃতজীবী পুষ্টি বা স্যাপ্রোফাইটিক, বা ইংলিশটা হচ্ছে তোমার স্যাপ্রোফাইটিক নিউট্রিশন। স্যাপ্রোফাইটিক নিউট্রিশন। তাহলে এই মৃতজীবী দেখো নামের মধ্যে উত্তর আছে। তাহলে এরা, আমি আগেই বলেছি, এগুলো হচ্ছে পরভোজী পার্থক্য বা পরভোজীর শ্রেণীবিন্যাস। তাহলে পরভোজীর মধ্যে তাহলে এরা খাদ্যের জন্য নির্ভরশীল, কার উপর নির্ভরশীল না কোনো মৃত জৈব বস্তু, সেটা পচা গলা বস্তুর উপর নির্ভরশীল। তাহলে যদি এটা সংজ্ঞা আকারে বলি, তাহলে যে সকল জীব তার খাদ্যের জন্য বা পুষ্টির জন্য অন্য কোনো মৃত বস্তুর উপর নির্ভরশীল, অর্থাৎ তাহলে যে বস্তু কোনো পচা গলা বা মরা বস্তুর উপর থেকে পুষ্টিরস শোষণ করে পুষ্টি সম্পন্ন করে। তাহলে যে পুষ্টি পদ্ধতিতে কোনো একটি জীব অন্য কোনো মৃত পচা গলা জৈব বস্তু বা অন্য কোনো বস্তুর উপর থেকে পুষ্টিরস শোষণ করবে, পুষ্টিরস শোষণ করে তা পুষ্টিরস সম্পন্ন করছে, তাহলে সেটাকে বলা হচ্ছে কি না মৃতজীবীয় পুষ্টি। এবার এখানে উদাহরণের মধ্যে অনেকগুলো উদাহরণ আমরা বলতে পারি, সেটা হচ্ছে অ্যাগারিকাস, মিউকর, ইস্ট ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। কিন্তু এদের তোমার দুটো ভাগে ভাগ করা হচ্ছে, এদের মেনলি মৃতজীবী পুষ্টিটা দুটো ভাগে ভাগ করা হচ্ছে। 1 নম্বর কি বলা হচ্ছে আংশিক মৃতজীবী। তাহলে 1 নম্বর ভাগ করা হচ্ছে, 1 নম্বর ভাগ হলো তোমার আংশিক মৃতজীবী, আর 2 নম্বর হচ্ছে তোমার পূর্ণ মৃতজীবী। তাহলে প্রথমে হচ্ছে পূর্ণ মৃতজীবী করি, পূর্ণ মৃতজীবী, আর একটা হচ্ছে আংশিক মৃতজীবী। আংশিক মৃতজীবী। তাহলে পূর্ণ মৃতজীবী মানে কি? পূর্ণ মৃতজীবী মানে বোঝাচ্ছে যে সকল জীব খাদ্যের জন্য পুরোপুরিভাবে পচা গলা বা মৃত বস্তুর উপর নির্ভরশীল। তাহলে যে সকল জীব খাদ্যের জন্য পুরোপুরিভাবে কোনো পচা গলা বা মরা বস্তুর উপর থেকে পুষ্টি শোষণ করছে, অর্থাৎ তার উপর নির্ভরশীল হচ্ছে, তাহলে তাদের পূর্ণ মৃতজীবী। আর আংশিক মৃতজীবী কোনগুলো? আংশিক মানে তাহলে সরাসরি কোনো পচা গলা বস্তুর উপর পুরোপুরি নির্ভরশীল, মানে 100% নির্ভরশীল নয়, কিছুটা অন্য দিকে থেকে নিজে খাদ্য তৈরি করতে পারছে অথবা অন্যের উপর নির্ভরশীল, কিন্তু মৃত বস্তুর উপর থেকে পুরোপুরি 100% পুষ্টি শোষণ করে না, তাই এটাকে বলা হচ্ছে আংশিক মৃতজীবী। তাহলে পূর্ণ মৃতজীবী কোনগুলো না, পূর্ণ মৃতজীবীর যদি উদাহরণ বলি,
সেগুলো হচ্ছে তোমার দেখো অ্যাগারিকাস, মিউকর, ইস্ট, এগুলো আমি বলতে পারি। তাহলে এদের এক্সাম্পল আমি যদি লিখি তাহলে এরা হবে অ্যাগারিকাস, অ্যাগারিকাস মিউকর, অ্যাগারিকাস মিউকর, ইস্ট, পেনিসিলিয়াম ইত্যাদি 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 এরকম দেখতে পাবো। আর আংশিক মৃতজীবী কি না, আংশিক মৃতজীবী বলতে পারি যে পাইন গাছ, পাইন গাছ আমরা সবাই জানি সবুজই, কিন্তু পাইন গাছের মূলে তোমার এক ধরনের মাইকোরাইজা থাকে। তাহলে পাইন গাছের মূলে মাইকোরাইজা থাকে, তো সেই মাইকোরাইজার সাহায্য নিয়ে পাইন গাছ বেঁচে থাকে। তাহলে পাইন গাছ নিজে সবুজই হলেও আংশিকভাবে মাইকোরাইজার ওপর নির্ভরশীল। তাহলে আংশিক মৃতজীবী হিসাবে আমি পাইন গাছকে বলতেই পারি, পাইন গাছ আংশিক মৃতজীবী হিসেবে বলতে পারি, কারণ পাইন গাছের মূলে কে থাকে, পাইন গাছের মূলে বসবাস করে মাইকোরাইজা, মাইকোরাইজা নামক ছত্রাক বসবাস করে, মাইকোরাইজা। এটা মাথায় রাখবে, মাইকোরাইজা হচ্ছে এক প্রকার ছত্রাক, এই ছত্রাক বসবাস করে, ফলে পাইন গাছ কিছুটা পুষ্টি এই গাছ থেকে পেয়ে থাকে, তাই এটাকে আংশিক মৃতজীবী বলা হচ্ছে। তাহলে এটা গেল হচ্ছে প্রথম পার্ট, 1 নম্বর। 2 নম্বর যেটা আছে আমাদের পরজীবীয় পুষ্টি, পরজীবীয় পুষ্টি। 2 নম্বর হচ্ছে পরজীবীয় পুষ্টি বা প্যারাসাইটিক, বা প্যারাসাইটিক, PARASITIC, প্যারাসাইটিক নিউট্রিশন, নিউট্রিশন। তাহলে পরজীবীয় পুষ্টি এখানে কি হয় না, পরজীবীয় পুষ্টি মানে পরের ওপর নির্ভরশীল। তাহলে যখন কোনো একটা জীব খাদ্যের জন্য অন্য একটা জীবের উপর নির্ভরশীল হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে পরজীবী। তাহলে পরজীবীরা যে পুষ্টি সম্পন্ন করে সেটাই পরজীবী পুষ্টি, খুব সিম্পল। তাহলে যখন কোনো একটা জীব খাদ্যের জন্য অন্য কোনো জীবের উপর নির্ভরশীল এবং সেই জীবের উপর থেকে কি করছে, আশ্রয় নিচ্ছে, খাদ্য নিচ্ছে, নিয়ে পুষ্টি সম্পন্ন করছে, এইটাকে বলা হচ্ছে পরজীবীয় পুষ্টি। এবার এখানে হচ্ছে যে জীবটা ওপর আশ্রয় এবং খাদ্য নিচ্ছে তাকে বলা হচ্ছে পোষক। এখানে দুটো বিষয় আছে, পোষক, পোষক বা ইংলিশে বলা হয় হোস্ট, আর তোমার যে আশ্রয় নিচ্ছে তাহলে সে হচ্ছে পরজীবী, পরজীবী বা প্যারাসাইট, প্যারাসাইট, পরজীবী বা প্যারাসাইট। তাহলে দুটো জিনিস বললাম পরজীবী ও পুষ্টির ক্ষেত্রে, দুটো জিনিস, একটা হচ্ছে যে জীব আশ্রয় দিচ্ছে, যে জীব আশ্রয় দিচ্ছে তাকে বলা হচ্ছে তোমার পোষক বা হোস্ট, আর যে আশ্রয় নিচ্ছে তাকে বলা হচ্ছে পরজীবী বা প্যারাসাইট। এবার দেখো, এবার দেখো যে এখানে পুষ্টি প্রক্রিয়ায় পরজীবী সব সময় উপকৃত হয়। তাহলে উপকৃত হয় বলে একে আমি পজিটিভ চিহ্ন দিয়ে লিখলাম, পরজীবী সব সময় উপকৃত হচ্ছে, তাই এটা পজিটিভ মানে গেইন করছে। কিন্তু সব সময় কি করবে, পরজীবী পোষকের থেকে খাদ্য, বাসস্থান সব নিল, নিয়ে পোষকের ক্ষতি করে, সেটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভ। তাহলে পরজীবী সবসময় উপকৃত হবে এবং পোষকের ক্ষতি করে যাবে। তাহলে যদি সংজ্ঞাটা বলি যে পুষ্টি প্রক্রিয়ায় কোনো সজীব পোষকের দেহ থেকে পুষ্টি শোষণ করে পুষ্টি সম্পন্ন হয় এবং পোষক ক্ষতিগ্রস্ত হয়, পরজীবী উপকৃত হয়। তাহলে যে পুষ্টি প্রক্রিয়ায় কোনো একটি জীব পোষকের দেহ থেকে খাদ্যরস বা পুষ্টি শোষণ করে পুষ্টি সম্পন্ন করলো, পুষ্টি সম্পন্ন করার পর পোষকের ক্ষতি করবে, পোষক বা হোস্টের ক্ষতি করবে এবং পরজীবী উপকৃত হবে, তো তাদের বলা হচ্ছে কি না পরজীবীয় পুষ্টি। এটা ব্যাপারটা ঠিক অনেকটা হয়ে গেল যার সিল তারই নোড়া, তারই ভাঙি রাতের গোড়া। তাহলে পরজীবী এখান থেকে পোষকের থেকে খাদ্য, আশ্রয় সব পেল, আবার ঘুরে পোষকেরই ক্ষতি করলো, তাই হলো নাকি? তাহলে যার সিল তার নোড়া, সবই তারই হলো পোষকের, অথচ দাঁতের গোড়াটা কার ভাঙলো, সেই পোষকেরই ভাঙলো। তাহলে পরজীবী পুষ্টিও ঠিক একইভাবে বলা যায়। তো এই পোষকের পরজীবী আবার দুটো ভাগ আছে, পূর্ণ পরজীবী এবং আংশিক পরজীবী। তাহলে পরজীবীকে যদি আমি ভাগ করি, 1 নম্বর হচ্ছে পূর্ণ পরজীবী, পূর্ণ, আর একটা হচ্ছে কি বললাম, আংশিক। তাহলে পূর্ণ মানে টোটালি পরজীবীটা, যখন পরজীবী পুরোপুরি পুষ্টির জন্য পুরোপুরি রূপে পোষকের উপর নির্ভরশীল, সেটাকে বলা হচ্ছে পূর্ণ পরজীবী, পূর্ণ পরজীবী। এবার দেখো পূর্ণ পরজীবী কোনগুলো, তোমরা নিশ্চয়ই স্বর্ণলতা অনেকেই দেখেছো, স্বর্ণলতা গাছটা, গাছে শুধু কাণ্ডটা আছে কিন্তু কোনো পাতা নেই। এবার ওই গাছটা কি হয় না, ওই গাছটা হচ্ছে তোমার অন্য কোনো গাছের উপর একদম জালের আকারে বিস্তৃত থাকে। তাহলে পূর্ণ পরজীবী হচ্ছে কি, স্বর্ণলতা, এর উদাহরণ হবে
স্বর্ণলতা, স্বর্ণলতা। আর আংশিক পরজীবী কি না পুরোপুরি পোষকের উপর নির্ভরশীল নয়, সেটাকে বলা হচ্ছে শ্বেতচন্দন। এর উদাহরণ হবে শ্বেতচন্দন। শ্বেতচন্দন হচ্ছে আংশিক পরজীবীর উদাহরণ। তাহলে স্বর্ণলতা হচ্ছে পূর্ণ পরজীবী আর শ্বেতচন্দন হচ্ছে আংশিক পরজীবীর উদাহরণ। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো, এটা গেল 2 নম্বর বা পরজীবীয় পুষ্টি। এবার চলে আসো 3 নম্বর টাইপে। এবার আসো 3 নম্বর টাইপে। 3 নম্বর টাইপটা কি আছে না 3 নম্বর টাইপ বলছে মিথজীবী পুষ্টি। 3 নম্বর বলা হচ্ছে মিথজীবীয় পুষ্টি। মিথজীবীয় পুষ্টি, মিথজীবীয় পুষ্টি বা তোমার সিম্বায়োটিক নিউট্রিশন। সিম্বায়োটিক নিউট্রিশন, সিম্বায়োটিক নিউট্রিশন। তাহলে সিম্বায়োটিক কি না মিথজীবীতে এখানে কি থাকবে, এখানে মিথজীবী পুষ্টি হচ্ছে যখন দুটো জীব একে অপরের সহচর্যে থেকে দুজনই উপকৃত হয়। তাহলে সিম্বায়োটিক পুষ্টিটা কি রকম না দুটো জীব একে অপরের সহচর্যে থেকে পুষ্টি সম্পন্ন করে দুজনেই উপকৃত হবে। এখানে এই পুষ্টিটা বোঝানোর আগে আমি একটা গল্প বলি, ছোট্ট একটা গল্প বলি, তোমাদের খুব ভালো লাগবে। আশা করি অনেকেই হয়তো গল্পটা জানো, তবুও বলছি একবার বিষয়টাকে বোঝানোর জন্য। সেটা হচ্ছে একটি শহরে একজন খোঁড়া মানুষ ছিল, সে চলতে পারতো না কিন্তু চোখে দেখতে পারতো। অন্যদিকে আরেকজন অন্ধ মানুষ ছিলেন, অন্ধ মানুষটা দেখতে পারতো না কিন্তু তার পাটা ভালো থাকার জন্য চলতে পারতো। কিন্তু দুজনেরই কি হচ্ছে জীবনযাত্রাটা বা জীবনযাপন করাটা খুব কষ্টকর হচ্ছিল। কারণ যিনি অন্ধ তিনি দেখতে পাচ্ছেন না কিন্তু চলতে পারছেন, অন্যদিকে যিনি চলতে পারছেন তিনি দেখতে পাচ্ছেন না, মানে দুজনেরই একটা করে কাজ ব্যাহত হচ্ছে। একদিন মুখোমুখি তাদের দেখা, তারা দুজনে মিলে একটা আলোচনা করলো বা একটা চুক্তি করলো যে যদি এরকম হয় যে তারা যদি একে অপরকে সাহায্য করে তাহলে দুজনেই বেঁচে যাবে। কিরকম ব্যাপারটা না ব্যাপারটা হচ্ছে যে অন্ধ তা তো পা আছে, তাহলে সে যদি ঘোড়াকে কাঁধে চাপিয়ে নেয় তাহলে কি হবে, ঘোড়া অন্ধের পায়ে ভর করে আগিয়ে যেতে পারবে আর উপর দিয়ে সে কি দেখাতে পারবে, তার চোখ দিয়ে রাস্তাটাকে দেখিয়ে যেতে পারবে। তাহলে দুজনে যখন একসাথে হয়ে গেল বা একত্রিত হলো তখন কিন্তু দুজনেই জীবনযাপনটা খুব সহজেই করতে পারলো। সিম্বায়োটিক পুষ্টি বা মিথজীবীয় পুষ্টিটা একই রকম। তাহলে এখানে কি হয়, দ্যাট ইজ দ্য মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং। সিম্বায়োটিক পুষ্টি বা মিথজীবীয় পুষ্টি বলা হচ্ছে কি দুটো জীবের মধ্যে যখন একদম একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির মাধ্যমে পুষ্টি সম্পন্ন হবে তখন তাকে বলা হচ্ছে তোমার মিথজীবীয় পুষ্টি। তাহলে যদি সংজ্ঞা আকারে বলি না যে পুষ্টি প্রক্রিয়ায় দুটো জীব একে অপরের সহচর্য থেকে দুজনেই উপকৃত হয় কিন্তু কেউ কারো ক্ষতি করবে না। আগেরটা যেমন দেখেছিলাম কি পরজীবী পোষকের থেকে পুষ্টি শোষণ করে খাদ্য নিয়ে উপকৃত হচ্ছিল কিন্তু আবার ঘুরে পোষকেরই ক্ষতি করছিল, কিন্তু এখানে সেটা আর হচ্ছে না। তাহলে দুটি জীব পরস্পরের সহচর্যে থাকবে থেকে কি করবে একে অপরের দ্বারা উপকৃত হবে, তখন তাকে বলা হচ্ছে মিথজীবীয় পুষ্টি বা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন, এবং তাদের মধ্যে যে সম্পর্ক সেটাই হচ্ছে মিথজীবিতা। এবার এখানে যদি একটা উদাহরণ দিই খুব ভালো বোঝা যাবে, যে একটা উদাহরণে আমরা আসি, সেটা হচ্ছে লাইকেন। লাইকেন, লাইকেন হচ্ছে মিথজীবীয় পুষ্টির একটা উদাহরণ। এখানে লাইকেনের মধ্যে দুটো জিনিস থাকে, দুটো কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে ছত্রাক উপাদান, ছত্রাক উপাদান, আর একটা হচ্ছে তোমার শৈবাল উপাদান। তাহলে মিথজীবীয় পুষ্টির দুটো অংশ আমরা পাচ্ছি, একটা হচ্ছে বলছে কি ছত্রাক উপাদান আর একটা বলছে শৈবাল উপাদান। এবার এখানে কি হয় আমরা যদি একটু লক্ষ্য করি শৈবালের মধ্যে কি আছে না শৈবালের মধ্যে ক্লোরোফিল আছে, মানে খাদ্য তৈরি করতে পারে কিন্তু খাদ্য তৈরি করার জন্য প্রয়োজনীয় উপাদান খনিজ মৌল জল এগুলোকে শোষণ করতে পারে না। অন্যদিকে ছত্রাকের অণুসূত্র থাকার জন্য ছত্রাক কি করতে পারে খনিজ মৌল জল সংগ্রহ করতে পারে কিন্তু খাদ্য তৈরি করতে পারে না। তাহলে কি হলো ছত্রাক খাদ্য তৈরির উপাদানগুলো সংগ্রহ করতে পারছে কিন্তু খাদ্য তৈরি করতে পারছে না, অন্যদিকে শৈবাল খাদ্য তৈরি করতে পারছে কিন্তু তোমার খাদ্য তৈরির উপাদানগুলো জোগাড় করতে পারছে না। কিন্তু যদি দুজনে এরা কি হয় মানে দুজনে যদি মিউচুয়ালি দুজনে যদি থাকে তাহলে কি হবে না শৈবাল ছত্রাক এখান থেকে জল এবং খনিজ মৌল শোষণ করবে, শৈবাল খাদ্য তৈরি করবে, একে অপরকে শেয়ার করবে, দুজনে উপকৃত হবে। তাহলে এটা খুব সহজে, সেই জন্যই শৈবাল এবং ছত্রাক এক মানে মিথজীবী পুষ্টি সম্পন্ন করে
যে গঠনটা বা যে উদ্ভিদ গোষ্ঠীটা তৈরি করছে তাকে বলা হচ্ছে লাইকেন। ইংলিশে লিখে দিলাম LICHEN, লাইকেন। লাইকেন ফর্ম করছে। এবং এখান থেকে একটা শর্ট কোশ্চেন বলে রাখি, এবং খুব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন, লাইকেন হচ্ছে পায়োনিয়ার ভেজিটেশন অব রক, মানে পাথরের মধ্যে সৃষ্ট প্রথম উদ্ভিদ গোষ্ঠী। পাথরের মধ্যে সৃষ্ট প্রথম উদ্ভিদ গোষ্ঠী, প্রথম উদ্ভিদ বা মাটি তৈরি করতে পারে, মাটি তৈরি করতে পারে উদ্ভিদ গোষ্ঠী। এটা একটা কোশ্চেন গেল। আর একটা কোশ্চেন বলি, সেটা হচ্ছে লাইকেন বায়ু দূষণকে নির্দেশ করে, তাহলে দূষণ নির্দেশ করতে সাহায্য করে, দূষণ নির্দেশে সাহায্য করে, সাহায্য করে। দুটো শর্ট কোশ্চেন করে দিলাম, এগুলো তোমরা বইয়ের মধ্যে নাও পেতে পারো, হায়ার ক্লাসে বইয়ে গেলে এগুলো পাবে। তাহলে 1 নম্বর বললাম কি, এই লাইকেন হচ্ছে পাথরের মধ্যে সৃষ্ট প্রথম উদ্ভিদ গোষ্ঠী, আর একটা হচ্ছে দূষণ নির্দেশে সাহায্য করে, মানে পলিউশন কোন এলাকায় বেশি বা পলিউশন কতটা হচ্ছে সেগুলোকে নির্দেশ করতে পারে। তাহলে এটা গেল মিথজীবীয় গোষ্ঠী। তাহলে একটা উদাহরণ বললাম, আরো একটা উদাহরণ বলি, সেটা হচ্ছে তোমার রাইজোবিয়াম। আর একটা উদাহরণ বলি, সেটা হচ্ছে রাইজোবিয়াম। রাইজোবিয়াম, রাইজোবিয়াম সেটা হচ্ছে যে, এটা আমরা অনেকেই জানি হয়তো, বা তোমরা অনেকেই জানো, যে রাইজোবিয়াম হচ্ছে সিম্বিগতীয় উদ্ভিদের মূলে বসবাসকারী এক ধরনের ব্যাকটেরিয়া, যারা কি করে, বাতাস থেকে নাইট্রোজেনটা বা বাতাসের মুক্ত নাইট্রোজেনটাকে আবদ্ধ করে নিজের দেহের মধ্যে অর্বুদ বা যে গুটি তৈরি করে তার মধ্যে জমা করে রাখে, এবং সেই রাইজোবিয়াম মারা যাওয়ার পর সেগুলো আস্তে আস্তে মাটিতে ছড়িয়ে পড়ে, বা গাছ কেটে ফেলার পর সেগুলো মাটিতে ছড়িয়ে পড়ে বা চাষ দিয়ে দেওয়া হয়। ফলে মাটির সঙ্গে নাইট্রোজেনটা বৃদ্ধি পেয়ে মাটির উর্বরতা বৃদ্ধি করে। তাহলে রাইজোবিয়াম কোথায় থাকে? সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলে, সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলে, সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূল, উদ্ভিদের মূল। আচ্ছা, এখান থেকে তোমাদের জন্য একটা কোশ্চেন দেওয়া রইল, যে কোশ্চেনটা হচ্ছে, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো প্রশ্নের উত্তরটা, যে একমাত্র রাইজোবিয়াম হচ্ছে সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলে বসবাস করে। তাহলে এত তো উদ্ভিদ আছে, তাহলে আমি এখানে শুধু সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলে রাইজোবিয়াম থাকার কথা বললাম কেন? যে রাইজোবিয়াম কেন শুধুমাত্র সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলে বা লেগুমিনাস প্ল্যান্টের ক্ষেত্রে পাওয়া যায়, অন্য কোনো উদ্ভিদের ক্ষেত্রে পাওয়া যায় না কেন? ঠিক আছে, তাহলে এই প্রশ্নটা থাকলো, যে রাইজোবিয়াম কেবলমাত্র সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলে বসবাস করার কারণ কি। আমি এই কোশ্চেনটা লিখছি না, এই কোশ্চেনটা তোমরা উত্তরটা কমেন্ট বক্সে আমাকে জানাবে। আচ্ছা, 3 নম্বর, 2 নম্বর চলে গেল আমাদের। 3 নম্বর পুষ্টি প্রক্রিয়া চলে এসো। 3 নম্বর পুষ্টি প্রক্রিয়া যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে তোমার পতঙ্গভুক বা ইনসেক্টিভোরাস। 3 নম্বর না, সরি 4 নম্বর। 4 নম্বর হচ্ছে পতঙ্গভুক, পতঙ্গভুক বা ইনসেক্টিভোরাস, ইনসেক্টিভোরাস, VORO হবে এটা, ROUS, ইনসেক্টিভোরাস বা পতঙ্গভুক। তাহলে পতঙ্গভুক মানে কি? দেখো নামের মধ্যে উত্তর আছে, পতঙ্গভুক মানে ভক্ষণ করা। তাহলে যে সকল উদ্ভিদ কি করে, পতঙ্গ ধরে বা পতঙ্গদের দেহ থেকে পুষ্টিকর শোষণ করে বেঁচে থাকে, তাহলে এখানে সেই উদ্ভিদগুলোকে বলা হচ্ছে কি, ইনসেক্টিভোরাস বা পতঙ্গভুক উদ্ভিদ। তাহলে যে সকল উদ্ভিদ নাইট্রোজেন ঘটিত খাদ্যের জন্য পতঙ্গদের দেহ থেকে পুষ্টিকর শোষণ করে। তাহলে পতঙ্গদের দেহ মানে কি? পতঙ্গের দেহ মানে সেখানে আছে প্রোটিন, এবং প্রোটিনের প্রধান উপাদান হচ্ছে, বা প্রধান কেন, অন্যতম একটা উপাদান হচ্ছে নাইট্রোজেন। কারণ যে খাদ্যগুলো আমরা দেখেছিলাম কি, কার্বোহাইড্রেট বা শর্করা। কার্বোহাইড্রেট, একবার যদি আমরা রিমাইন্ড করে নিই, কার্বোহাইড্রেট ছিল, প্রোটিন ছিল, এবং ছিল হচ্ছে ফ্যাট বা লিপিড। তাহলে এর যদি উপাদানগুলো দেখি, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। এর উপাদান কি আছে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। এর উপাদান কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। তাহলে তিনটেরই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, তিন জাতীয় খাদ্যেরই উপাদান। কিন্তু এর যেটা এক্সট্রা থাকে, প্রোটিনের যেটা এক্সট্রা থাকে, সেটা হচ্ছে নাইট্রোজেন। এই নাইট্রোজেন কার্বোহাইড্রেট বা ফ্যাটের মধ্যে থাকে না। তাই পতঙ্গদের দেহে যেহেতু প্রোটিন থাকে, তাই ইনসেক্টিভোরাস যারা
প্ল্যান্টস হয়, তারা নাইট্রোজেন জাতীয় খাদ্যের চাহিদা পূরণ করার জন্য পতঙ্গদের ধরে, পতঙ্গ দিয়ে প্রোটিন থেকে তারা নাইট্রোজেন শোষণ করে। তাহলে যে সকল উদ্ভিদ নাইট্রোজেন গঠিত খাদ্যের জন্য পতঙ্গদের দেহ থেকে পুষ্টিটা শোষণ করে পুষ্টি সম্পন্ন করে, তাদের বলা হচ্ছে পতঙ্গভুক উদ্ভিদ, পতঙ্গ ভক্ষণকারী উদ্ভিদ। এদের যদি উদাহরণ দেখি, সেটা হচ্ছে সূর্য শিশির হতে পারে, সূর্য শিশির, কলসপত্রী, কলসপত্রী, পাতাঝাজি ইত্যাদি। এই উদ্ভিদগুলো হচ্ছে যে তোমার পতঙ্গভুক উদ্ভিদ। এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের উদ্ভিদ পুষ্টির প্রকারভেদ। আমরা উদ্ভিদ পুষ্টিটা কমপ্লিট করলাম। এবার আমরা চলে আসছি কোথায়? প্রাণী পুষ্টির প্রকারভেদে। প্রাণী পুষ্টির প্রকারভেদে আসতে গিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি কি না, প্রাণী পুষ্টি হচ্ছে তোমার পরজীবীয় পুষ্টি। কারণ কোনো প্রাণী, কয়েকটা প্রাণী বাদ দিয়ে বেশিরভাগ প্রাণী কি করে না, বেশিরভাগ প্রাণী হচ্ছে খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল। তাহলে এরা সবাই কি হবে? প্রাণী পুষ্টি হচ্ছে পরজীবীয় পুষ্টি, বেশিরভাগটাই আমরা দেখতে পাবো পরজীবী এরা, বা খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল। তো পরজীবীয় পুষ্টির মধ্যে এখানে যদি আমরা দেখি, পরজীবী বলাটাই বেটার, কারণ এর একটা ভাগ আছে পরজীবীয়। তো প্রাণী পুষ্টির 5টা ভাগ আছে। 1 নম্বর হচ্ছে পরজীবীয় পুষ্টি। পরজীবীয় পুষ্টি, যেহেতু আমি আগে ইংলিশ টার্মগুলো ইউজ করেছি সেগুলো আর ব্যবহার করছি না, এবং পরজীবী কি এখানে আমি সেগুলো আর বলছি না, যেহেতু অলরেডি আমরা উদ্ভিদ পুষ্টির ক্ষেত্রে বলে ফেলেছি, একই কনসেপ্ট, একই ডেফিনেশন। তো খালি আমি এখানে উদাহরণ বলে যাব। পরজীবী হচ্ছে যেটা বললাম, পরজীবীয় পুষ্টি। পরজীবীয় পুষ্টির ক্ষেত্রে যেটা আগেই বলেছি, পোষকের উপর নির্ভরশীল হবে। এখানে প্রাণীদের দেহে যদি পরজীবীয় পুষ্টি ভাগ করি, সেটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে বহিঃপরজীবী, এক্সটার্নাল প্যারাসাইট পরজীবী, আর একটাকে বলা হচ্ছে অন্তঃপরজীবী। তাহলে বহিঃপরজীবী মানে দেখেই বুঝতে পারছি, তাহলে যে সকল পরজীবী দেহের বাইরে অবস্থান করে বা দেহের বাইরে থাকে তাদের বলা হচ্ছে বহিঃপরজীবী। যেমন বলতে পারি কি, এঁটুলি, উকুন। তাহলে এইগুলো কি? এঁটুলি, উকুন আমাদের দেহের বাইরে অবস্থান করে। তাহলে যে সকল পরজীবী দেহের বাইরের দিকে অবস্থান করে তাদের বলা হচ্ছে বহিঃপরজীবী। তাহলে উকুন, এঁটুলি এগুলো কি মানুষের মাথায় বা স্ক্যাল্পের মধ্যে দেখতে পাওয়া যায়, তো সেইগুলোকে বলা হচ্ছে বহিঃপরজীবী। আর অন্তঃপরজীবী মানে কি? যে সকল পরজীবী পোষক দেহের ভেতরে অবস্থান করে। তাহলে যে সকল পরজীবী পোষক দেহের ভেতরে অবস্থান করে তাদের বলা হচ্ছে অন্তঃপরজীবী। উদাহরণ কি বলতে পারি? কৃমি, সেটা গোল কৃমি হতে পারে, ফিতা কৃমি হতে পারে, যকৃৎ কৃমি হতে পারে। তাহলে এগুলো সবই হলো কি? বহিঃপরজীবী। তাহলে এই গেল পরজীবী দেহের ভেতরে থাকলে অন্তঃপরজীবী, দেহের বাইরে থাকলে বহিঃপরজীবী। তাহলে পরজীবী পুষ্টি হয়ে গেল, 1 নম্বর গেল। 2 নম্বর হচ্ছে তোমার কি না, 2 নম্বর যেটা একটা আসবো সেটা হচ্ছে মিথজীবীয় পুষ্টি। মিথজীবীয় বা সিম্বায়োটিক। আগেই বলেছি একে অপরের সহচর্য থাকবে এবং দুজনই কি হবে? উপকৃত হবে, কেউ কারো ক্ষতি করবে না। তাহলে মিথজীবীয় পুষ্টির উদাহরণ যদি আসি আমাদের প্রাণীদের পুষ্টির ক্ষেত্রে, আমাদের দেহের ভেতরে, আমাদের অন্ত্রে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যার নাম হচ্ছে এস্চেরিচিয়া কোলাই, বা সংক্ষেপে আমরা বলে থাকি ইকোলাই ব্যাকটেরিয়া। এই অন্ত্রে ইকোলাই ব্যাকটেরিয়া আমাদের দেহে ভিটামিন B12 তৈরি করতে সাহায্য করে। ভিটামিন B12, যার রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন, যার রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালামিন, ভিটামিন B12 তৈরি করতে সাহায্য করে। তাহলে এখানে ব্যাপারটা কিরকম মিথজীবী হলো না, ইকোলাই ব্যাকটেরিয়া হচ্ছে পরজীবী এবং মানুষের অন্ত্রে বাস করছে। তাহলে মানুষের অন্ত্রে মানে কি? মানুষের অন্ত্রে হলে মানুষ হচ্ছে পোষক, তাহলে ইকোলাই ব্যাকটেরিয়া হলো পরজীবী, মানুষ হলো পোষক। তাহলে ইকোলাই মানুষের দেহে অন্তে বসবাস করছে, মানে বাসস্থান, খাদ্য এখান থেকে গ্রহণ করছে মানুষের দেহ থেকে, পরিবর্তে মানুষকে ভিটামিন B12 দিয়ে সাহায্য করছে। তাহলে এটা এক প্রকার মিথজীবীয় পুষ্টি, আমি খুব সহজে বলতে পারি। 3 নম্বর যেটা আছে মৃতজীবীয় পুষ্টি। এটা ছিল মিথজীবী, এটা হচ্ছে মৃতজীবীয় পুষ্টি বা স্যাপ্রোফাইটিক নিউট্রিশন। মৃতজীবীয়, তাহলে পোষকের ক্ষতি করবে, কারণ আমরা অনেকেই জানি যে আমাদের দেহের মধ্যে বিভিন্ন দাঁত, হাজা, চুলকানি এগুলো হয়ে থাকে, ঠিক আছে। যেমন দাঁত যদি হয়, দাঁতের ছত্রাক TAENIA, টিনিয়া,
তাহলে দাদের এই যে ছত্রাকগুলো, বিভিন্ন ছত্রাক বা ফাঙ্গাস আমাদের বাতাসে ভেসে বেড়ায়, যেগুলো তোমার আমাদের দেহের মধ্যে এসে কি করে না বিভিন্ন রোগ সৃষ্টি করে। তাহলে দাঁত, হাজা, চুলকানি, এদের যে পরজীবীগুলো বা এদের যে অণুজীবগুলো যারা সৃষ্টি করছে, তারা বৃতজীবীয় পুষ্টির জন্য দায়ী। 4 নম্বর বলা হচ্ছে কি কপ্রোফ্যাগি। 4 নম্বর বলা হচ্ছে কপ্রোফ্যাগি। কপ্রোফ্যাগি, কপ্রোফ্যাগি শব্দের অর্থ হচ্ছে মলভূক প্রাণী। তাহলে যে সকল প্রাণী কি করে না, যে সকল প্রাণী মল খাদ্য হিসাবে মলকে খায়, তারা হচ্ছে কি কপ্রোফ্যাগি। যেমন হচ্ছে গিনিপিগ। গিনিপিগ তার কি করে না, প্রথমবার খাওয়ার সময় খুব তাড়াতাড়ি খেয়ে ফেলে, খেয়ে ফেলার পর মানে খাদ্যটা সেভাবে পরিপাক হয় না, ফলে সেই মলটা ত্যাগ করে, দ্বিতীয়বার আবার ওই মলটা এসে খায়। ঠিক আছে, তাদের বলা হচ্ছে কপ্রোফ্যাগি। যেমন হচ্ছে তোমার শূকর তুমি বলতে পারো, বা তোমার মাছি বলতে পারো, হ্যাঁ, গরু বলতে পারো, এইগুলো হচ্ছে তোমার কি অর্ধপাচিত মল খায়। তাহলে আমি কি এখান থেকে কি বলতে পারি, গিনিপিগ। গিনিপিগ, শূকর, মাছি, তাহলে এরা কি করে, সরি মাছি, এরা কি করে মলভুক প্রাণী বা মল ভক্ষণ করে বেঁচে থাকে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে একদম তোমার 5 নম্বর যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে তোমার স্যাঙ্গুইনোভারি। স্যাঙ্গুইনিভোরি। 5 নম্বর হচ্ছে স্যাঙ্গুইনিভোরি। স্যাঙ্গুইনিভোরি। তাহলে স্যাঙ্গুইনিভোরি কি না, এদের বলা হয় রক্তচোষা প্রাণী। তাহলে যে সকল প্রাণী কি করে না, কোনো মেরুদণ্ডী প্রাণীদের দেহ থেকে রক্ত চুষে খায়, তাদের স্যাঙ্গুইনোভারি বা রক্তচোষা প্রাণী বলে। এদের রক্তচোষা প্রাণীর মধ্যে আমি উদাহরণ বলতে পারি জোঁক। জোঁক এক প্রকার রক্তচোষা প্রাণী। এছাড়াও আমরা জানি কি ভ্যাম্পায়ার বা যেটা রক্তচোষা বাদুড় বলা হচ্ছে, তারাও কিন্তু স্যাঙ্গুইনোভারির মধ্যে পড়ে। তাহলে এই হচ্ছে তোমার উদ্ভিদ পুষ্টি এবং প্রাণী পুষ্টির দুটো আলাদা আলাদা ভাগ করে আমি দেখিয়ে দিলাম। উদ্ভিদ পুষ্টির প্রকারভেদগুলো বলেছি, প্রাণী পুষ্টির প্রকারভেদগুলো বলেছি। এবার তোমাদের জন্য একটা কাজ দেওয়া থাকবে, সেটা হচ্ছে উদ্ভিদ পুষ্টি প্রাণী পুষ্টির পার্থক্যটা আমি বলে দিচ্ছি। তাহলে উদ্ভিদ পুষ্টিকে বলেছি কি হলোফাইটিক পুষ্টি, আর প্রাণী পুষ্টিকে বলেছি হলোজৈবিক পুষ্টি। তাহলে উদ্ভিদ পুষ্টি এবং প্রাণী পুষ্টির আমি পার্থক্যটা বলে দিচ্ছি, কিন্তু তোমরা নিজেরা খাতায় এটা লিখবে অ্যাজ এ হোম টাস্ক দেওয়া। তাহলে উদ্ভিদ পুষ্টি যেটাই হচ্ছে উদ্ভিদ পুষ্টি, সেটা কি বলা হচ্ছে হলোফাইটিক। আর প্রাণী পুষ্টি যেটাকে বলছি, প্রাণী পুষ্টিটাকে বলা হচ্ছে হলোজৈবিক। তাহলে 1 নম্বর পার্থক্য কি না, উদ্ভিদ পুষ্টি এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। এদের 1 নম্বর কি, এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। তাহলে প্রথম পয়েন্ট কি গেল, এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। উদ্ভিদ পুষ্টি কটা পর্যায় না, উদ্ভিদ পুষ্টির হচ্ছে 5টি পর্যায়, খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ। আর প্রাণী পুষ্টির কটা পর্যায় না, 2টি পর্যায়, সংশ্লেষ এবং আত্তীকরণ। তাহলে এইভাবে আর কি পার্থক্য হতে পারে, তা আর পার্থক্য হতে পারে তোমার কি বলবো, উদ্ভিদরা হলোফাইটিক পুষ্টি বলতে উদ্ভিদের পুষ্টিকে প্রাণী পুষ্টিকে বোঝায়। 3 নম্বর যদি বলি যে এরা পরিবেশ থেকে বিভিন্ন উপাদান শোষণ করে খাদ্য তৈরি করে। এরা বিভিন্ন পরিবেশ থেকে বিভিন্ন উপাদান গ্রহণ করে খাদ্য তৈরি করে, কিন্তু এরা কি করে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খাদ্যের জন্য স্বভোজী উপর বা পরভোজীর উপর নির্ভরশীল হয়। তাহলে এইভাবে আমরা হলোজৈবিক এবং হলোফাইটিকের পার্থক্যটা খুব সহজেই লিখতে পারবো। আর প্রত্যেকটা উদাহরণ চলে গেল। আজকের ভিডিও আমাদের পার্ট এই পর্যন্তই শেষ। তো আমরা নেক্সট দিন বা নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করব এখান থেকে কিছু কোশ্চেন আলোচনা করার, বা টোটাল সামারিটাকে, চ্যাপ্টারের সামারিটা করে নিয়ে আমরা নতুন টপিকে চলে যাব। প্রথম পোর্শনটা আমরা একটু কোশ্চেন আলোচনা করে নেব, যে হোম টাস্কগুলো দেওয়া হলো সেগুলো একটু বলে দেবো, দিয়ে আমরা নেক্সট টপিকে চলে যাব। আজকের পড়ানো এই পর্যন্তই রইল। দ্যাটস অল ফর দ্য ডে।